বন্ধুরা, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের বুকের ভেতরটাকে একেবারে নাড়িয়ে দেয়, যেগুলো পড়লে বা শুনলে মনে হয় এটা কি সত্যি, এটা কি আদৌ সম্ভব। আজকে আমি আপনাদের সামনে যে গল্পটা বলতে বসেছি, এই গল্পটা একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। এই গল্পটা হলো অপমান, কষ্ট, একাকিত্ব আর তারপর অবিশ্বাস্য এক পরিবর্তনের গল্প। এই গল্পটা হলো পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের ছেলে রাহুলের গল্প আর তার স্ত্রী নন্দিনীর গল্প। যে নন্দিনী একদিন রাহুলকে মুখের ওপর বলেছিল, তুমি অশিক্ষিত, তোমার সাথে আমার সংসার হবে না, এবং সেদিনই সে ডিভোর্স পেপারে সই করে চলে গিয়েছিল। কিন্তু তারপর রাহুল যা করল সেটা দেখে শুধু নন্দিনী না, পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা এতটাই অবিশ্বাস্য যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট গ্রাম, নাম তার কাঁঠালপাড়া। এই গ্রামে বড় বড় দালান কোঠা নেই, পাকা রাস্তা বলতে গেলে একটাই, সেটাও বৃষ্টিতে কাদা হয়ে যায়। এখানকার মানুষেরা বেশিরভাগই কৃষিকাজ করে, কেউ কেউ দিনমজুর, কেউ ছোটখাটো ব্যবসা করে। এই গ্রামেই জন্ম নিয়েছিল রাহুল মণ্ডল। রাহুলের বাবার নাম সুবল মণ্ডল, একজন সাধারণ কৃষক। 5 বিঘা জমি আছে, সেটা চাষ করেই সংসার চালান। মা সুমিত্রা মণ্ডল, গৃহিণী, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করেন। রাহুল ছিল তাদের একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই রাহুল ছিল একটু আলাদা। পড়াশোনায় হয়তো ততটা ভালো ছিল না, কিন্তু মাথায় ছিল অসাধারণ বুদ্ধি। গ্রামের মানুষেরা সবাই বলতো, সুবলের ছেলেটা দেখতে সাধারণ, কিন্তু চোখ দুটো দেখেছ, ওই চোখে আগুন আছে। রাহুল ছোটবেলায় প্রায়ই বাবার সাথে মাঠে যেত। সেই মাটির গন্ধ, সেই ধানের সবুজ রং, সেই ভোরের শিশিরে ভেজা ঘাস, এগুলো রাহুলের মনের ভেতর গভীরভাবে গেঁথে গিয়েছিল। কিন্তু রাহুলের স্বপ্ন ছিল অনেক বড়। সে চাইতো একদিন এই গ্রামের মানুষেরা ভালো থাকবে, অভাব থাকবে না, কষ্ট থাকবে না। কিন্তু স্বপ্ন দেখা আর সেটা পূরণ করা, এই দুটোর মাঝখানে থাকে অনেক বড় একটা দেওয়াল। আর রাহুলের জীবনে সেই দেওয়ালটা হয়ে উঠেছিল তার পড়াশোনা। রাহুল ক্লাস 8 পর্যন্ত পড়েছিল, তারপর আর পড়া হয়নি, কারণ সেই বছর রাহুলের বাবা অসুস্থ হয়ে পড়লেন, হার্টের সমস্যা। চিকিৎসার খরচ মেটাতে সংসারে টানাটানি শুরু হলো। রাহুল বুঝতে পারল এখন পড়াশোনা নয়, কাজ করতে হবে। সে স্কুল ছেড়ে দিল, বাবার মতো মাঠে কাজ শুরু করল। কিন্তু শুধু মাঠে নয়, সে অন্যের বাড়িতেও কাজ করত, ইট ভাটায় কাজ করত, বাজারে মাল বহন করত, যা পেত তাই দিয়ে সংসার চালাত। মাত্র 15 বছর বয়সে রাহুল হয়ে উঠেছিল তার পরিবারের মেরুদণ্ড। বছর কয়েক কেটে গেল। রাহুলের বয়স যখন 22, তখন পাড়ার লোকেরা তার বিয়ের কথা তুলতে শুরু করল। রাহুলের মা সুমিত্রা দেবী বললেন, ছেলেটার একটা সংসার হোক, একটু সুখ আসুক। রাহুলের বাবা সুবল মণ্ডলও রাজি, কিন্তু রাহুল ভাবছিল, আমি ক্লাস 8 পাস, গ্রামের সাধারণ ছেলে, আমাকে কে বিয়ে দেবে? তারপরও বিয়ের আলোচনা শুরু হলো, এবং তখনই জীবনে এলো নন্দিনী। নন্দিনী চক্রবর্তী। এই নামটা শুনলেই মনে হয় কোনো উপন্যাসের নায়িকার নাম। এবং সত্যি, নন্দিনী ছিল ঠিক সেরকমই, ফর্সা রং, তীক্ষ্ণ চোখ, আত্মবিশ্বাসী চাহনি। নন্দিনীর বাবা ছিলেন একজন সরকারি অফিসার, মা ছিলেন স্কুলের শিক্ষিকা। পড়াশোনার পরিবেশে বড় হওয়া নন্দিনী ছোটবেলা থেকেই মেধাবী ছিল। সে স্বপ্ন দেখত একদিন সে বড় অফিসার হবে, দেশের সেবা করবে। এবং সে স্বপ্নকে সত্যি করতে সে দিন রাত পড়াশোনা করেছে। একবার নয়, 2 বার নয়, 3 বার WBCS পরীক্ষা দিয়েছে, এবং তৃতীয়বারে সে সফল হয়েছে। নন্দিনী চক্রবর্তী হয়েছিল SDM, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। সরকারি গাড়ি, বাংলো, অর্ডারলি সব পেল নন্দিনী। তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার পাড়ার মানুষ সবাই গর্বিত। কিন্তু তখন নন্দিনীর বয়স ছিল 28। পরিবার থেকে চাপ আসছিল, বিয়ে করো, সংসার করো। নন্দিনীও ভাবল, ঠিক আছে, এবার একটা সংসার হোক। কিন্তু সে চেয়েছিল এমন একজনকে যে তাকে বুঝবে, তার স্বাধীনতাকে সম্মান করবে। এবং এই সময়ই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। নন্দিনীর মামা এসে প্রস্তাব দিলেন, মুর্শিদাবাদের কাঁঠালপাড়ায় একটি ছেলে আছে, রাহুল মণ্ডল, সৎ ছেলে, পরিশ্রমী, খুবই ভালো স্বভাবের। নন্দিনীর বাবা মা একটু ইতস্তত করলেন, কিন্তু মামা বললেন, একবার দেখো, ছেলেটা সত্যিই অসাধারণ। এবং অদ্ভুতভাবে নন্দিনী রাজি হল, হয়তো কৌতূহল থেকে, হয়তো মামার কথার ওপর ভরসা করে।
দেখা হলো। রাহুল এলো তার পরিষ্কার পাঞ্জাবি পরে। নন্দিনী দেখল সাধারণ চেহারার একটি ছেলে, কিন্তু চোখ দুটো যেন কথা বলছে। রাহুল বলল, আমি বেশি পড়াশোনা করিনি, ক্লাস 8 পাস, কিন্তু কাজ করতে জানি, পরিবারকে ভালোবাসি। আপনাকেও যদি সংসারে নেই তাহলে সারা জীবন মাথার ওপর ছায়া হয়ে থাকব। নন্দিনী সেদিন কিছু বলেনি, কিন্তু মনের ভেতরে যে ঝড় উঠেছিল সেটা থামেনি। সে ভেবেছিল এই ছেলেটা আলাদা, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। এবং নন্দিনী রাজি হলো। বিয়ে হলো। ছোট্ট অনুষ্ঠান, বেশি আড়ম্বর নেই, কিন্তু সেই সন্ধ্যায় কাঁঠালপাড়া গ্রামে যেন আনন্দের আলো জ্বলে উঠল। গ্রামের মানুষেরা বলাবলি করছিল, সুবলের ছেলে এসডিএম বিয়ে করেছে, কি ভাগ্য। রাহুলের মা সুমিত্রা দেবীর চোখে আনন্দের জল। বাবা সুবল মণ্ডল ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, এখন থেকে ওকে সুখে রেখো। রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা, সারা জীবন। বিয়ের প্রথম কয়েক মাস ভালোই কাটল। নন্দিনী অফিসে যেত, রাহুল গ্রামে থেকে কাজ করত। নন্দিনী যখন বাড়ি ফিরত, রাহুল তার জন্য চা বানাতো, খাবার গরম করত। রাহুল কখনো বলতো না যে তুমি বড় অফিসার, আমি ছোট মানুষ। সে স্বাভাবিকভাবেই সব করত। কিন্তু আস্তে আস্তে কিছু পরিবর্তন আসতে শুরু করল। নন্দিনীর অফিসের সহকর্মীরা প্রায়ই জিজ্ঞেস করত, ম্যাডাম, আপনার স্বামী কি করেন? নন্দিনী প্রথম প্রথম স্বাভাবিকভাবেই বলতো, কৃষিকাজ করেন। কিন্তু তারপর সহকর্মীরা অবাক হয়ে বলতো, কৃষিকাজ করেন? এসডিএম এর স্বামী কৃষিকাজ করেন? এই প্রশ্নগুলো আস্তে আস্তে নন্দিনীর মনে বিষের মতো ঢুকতে শুরু করল। সে ভাবতে শুরু করল, সত্যিই তো, আমি এসডিএম আর আমার স্বামী মাঠে কাজ করে, এটা কি মানানসই? একটু একটু করে নন্দিনীর মনোভাব পরিবর্তন হতে লাগল। একদিন সন্ধ্যায় রাহুল রান্না করছিল। নন্দিনী অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বসল। রাহুল চা এনে দিল। নন্দিনী হঠাৎ বলল, রাহুল, তুমি কি কখনো ভাবো না এভাবে সারা জীবন মাঠে কাজ করে কি হবে? রাহুল একটু অবাক হলো, বলল, কেন, কাজ করা কি খারাপ? নন্দিনী বলল, কাজ করা খারাপ না, কিন্তু একটু উপরে ওঠার চেষ্টা করতে হয়, পড়াশোনা করতে হয়। রাহুল হাসল, বলল, পড়াশোনা না করলেও মানুষ ভালো থাকতে পারে, আমাদের পরিবার ভালো আছে। নন্দিনী আর কিছু বলল না, কিন্তু মনের ভেতরে যে ঝড় উঠেছিল সেটা থামেনি। দিন যায়, মাস যায়, কিন্তু নন্দিনী আর আগের মতো নেই। এখন সে রাহুলকে এড়িয়ে চলে। অফিসে কখনো রাহুলের কথা বলে না। বাবা মায়ের সাথে ফোনে কথা বলার সময় রাহুলের প্রসঙ্গ আসলে এড়িয়ে যায়। রাহুল বুঝতে পারে কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু সে ভাবে হয়তো কাজের চাপ, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। একদিন নন্দিনীর অফিসে একটা অনুষ্ঠান ছিল, বড় কর্তাদের সামনে একটা সামাজিক অনুষ্ঠান। নন্দিনী রাহুলকে নিয়ে গেল। রাহুল পরিষ্কার পাঞ্জাবি পরে গেল। অনুষ্ঠানে সবার পরিচয় হচ্ছে। নন্দিনীর বস জিজ্ঞেস করলেন, এটি কি আপনার স্বামী? কি করেন উনি? নন্দিনী একটু থামল, তারপর বলল, হ্যাঁ, উনি গ্রামে থাকেন। বস হাসলেন, ও, কি পড়াশোনা করেছেন? রাহুল নিজেই উত্তর দিল, ক্লাস 8 পর্যন্ত পড়েছি, তারপর বাড়ির কারণে পড়া হয়নি। একটা মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। তারপর বস হেসে বললেন, আচ্ছা আচ্ছা। কিন্তু সেই মুহূর্তে নন্দিনীর মুখ লাল হয়ে গেল। সে ভেতরে ভেতরে যেন মাটিতে মিশে যাচ্ছিল। বাড়ি ফেরার পথে নন্দিনী একটা কথাও বলল না। বাড়িতে এসেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাহুল বাইরে দাঁড়িয়ে বলল, নন্দিনী, কিছু হয়েছে? ভেতর থেকে কোনো উত্তর নেই। রাহুল আস্তে আস্তে বলল, যদি আমার কারণে অস্বস্তি হয়ে থাকে তাহলে বলো, আমরা কথা বলতে পারি। দরজা খুলল না। সেই রাতটা রাহুল বারান্দায় বসে কাটালো। আকাশের দিকে তাকিয়ে একটা কথাই মনে হচ্ছিল, আমার কি দোষ, আমি কি ভুল করেছি? পরের দিন সকালে নন্দিনী বেরিয়ে এলো, মুখ শক্ত, চোখ শীতল। রাহুল বলল, চা খাবে? নন্দিনী বলল, রাহুল, আমাকে কথা বলতে হবে তোমার সাথে। রাহুল বলল, বলো। নন্দিনী একটু থামল, তারপর বলল, তুমি মানুষ হিসেবে ভালো, আমি জানি, কিন্তু আমাদের মধ্যে অনেক তফাৎ। তুমি ক্লাস 8 পাস, আমি এসডিএম। আমার সংসারে এটা মানায় না। রাহুল শুনছে। রাহুল আবার বলল, আমি চাই তুমি নিজেকে উন্নত করো, পড়াশোনা করো, কিছু একটা করো, না হলে এই সংসার। রাহুল শান্ত গলায় বলল, নন্দিনী, পড়াশোনা না থাকলে কি মানুষের মূল্য থাকে না? নন্দিনী বলল, আমি সেটা বলছি না, কিন্তু সমাজ এটা মানবে না। আমার পরিচিতরা প্রশ্ন করে, আমার অফিসে সবাই জানে আমার স্বামী। রাহুল বলল, তোমার স্বামী কি? নন্দিনী থামল। রাহুল আবার বলল, বলো, তোমার স্বামী কি? নন্দিনীর মুখ থেকে বেরোলো,
অশিক্ষিত। সেই একটা শব্দ, সেই একটাই শব্দ, রাহুলের বুকের ভেতরে সেটা বিদ্যুতের মতো লাগলো। সে আর কিছু বলল না। সেদিনের পর থেকে সবকিছু দ্রুত বদলে গেল। নন্দিনী এবং রাহুলের মধ্যে কথা কমে গেল। একই ঘরে থাকলেও যেন দুটো আলাদা দ্বীপ। নন্দিনীর মা বাবা এসে রাহুলকে বোঝানোর চেষ্টা করলেন, তুমি কিছু একটা করো, ভালো কাজে ঢোকো, একটু চেষ্টা করো। রাহুল শুনল, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যিই এতটাই অযোগ্য? একটি বর্ষার রাত, বাইরে মুষলধারে বৃষ্টি। নন্দিনী ঘরে এলো, হাতে একটা খাম। রাহুল বলল, কি এটা? নন্দিনী বলল, ডিভোর্স পেপার। রাহুল একটু থমকালো, তারপর বলল, নন্দিনী। নন্দিনী বলল, রাহুল, আমি অনেক ভেবেছি, এই সম্পর্ক চলবে না। আমাদের মধ্যে যে দূরত্ব, সেটা কখনো ঘোচার নয়, তুমিও জানো। রাহুলের হাত কাঁপছিল। সে বলল, এটা কি শুধু পড়াশোনার জন্য? আমি কি মানুষ হিসেবে এতটাই খারাপ? নন্দিনী বলল, তুমি খারাপ না, কিন্তু তুমি আমার জন্য সঠিক না। রাহুল একটু চুপ থাকল, তারপর কাগজটা নিল, ধীরে ধীরে পড়ল, তারপর কলম তুলল। সই করার আগে একটিবার নন্দিনীর দিকে তাকালো। নন্দিনীর চোখ অন্যদিকে। রাহুল সই করল, কাগজটা ফেরত দিল, তারপর উঠে দাঁড়ালো। শুধু একটা কথা বলল, নন্দিনী, একদিন তুমি বুঝবে, মানুষের মূল্য তার সার্টিফিকেটে না, মানুষের মূল্য তার মনে। তারপর সে দরজা খুলল, বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল, একা। সেই রাতে রাহুল গ্রামে ফিরে গেল, মায়ের কাছে গেল। মা দরজা খুলতেই দেখলেন ছেলে ভিজে একাকার। কি হয়েছে বাবা? রাহুল মায়ের বুকে মাথা রাখল, কাঁদল, দীর্ঘদিন পর কাঁদল। মা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু মাথায় হাত রাখলেন। সেই রাতটা ছিল রাহুলের জীবনের সবচেয়ে অন্ধকার রাত। কিন্তু জানেন তো, অন্ধকার যত গভীর হয়, ভোর তত উজ্জ্বল হয়। রাহুল 2 দিন শুধু শুয়ে রইল, কিছু খেল না, কারো সাথে কথা বলল না, শুধু ভাবল। 3য় দিনে ভোরবেলা রাহুল উঠে বাইরে গেল, মাঠের দিকে হাঁটতে লাগল। সেই ধান ক্ষেত, সেই মাটির গন্ধ। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। বাবা বলতেন, রাহুল, এই মাটি কখনো মিথ্যে বলে না, মাটিকে যা দেবে মাটি তাই ফিরিয়ে দেবে। রাহুল মাটিতে হাঁটু গেড়ে বসল, একটু মাটি তুলে নিল হাতে, বলল, ঠিক আছে, আমাকে যদি সবাই অযোগ্য মনে করে, আমি দেখাবো যে একজন মানুষের মূল্য তার সার্টিফিকেটে নয়, তার ইচ্ছায়। সেদিন থেকে রাহুলের নতুন যাত্রা শুরু হলো। প্রথমে সে গেল গ্রামের একটি স্বেচ্ছা শিক্ষণ কেন্দ্রে। বলল, আমাকে পড়াতে পারবেন? শিক্ষক অবাক হলেন, কিসের পড়া? রাহুল বলল, প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক এবং আরও। শিক্ষক বললেন, বয়স হয়েছে, পারবে? রাহুল বলল, পারতে হবে। রাহুল দিনে মাঠে কাজ করত, রাতে পড়ত, ভোরবেলা উঠে পড়ত, কখনো কখনো রাত 3টে পর্যন্ত জেগে থাকত। মাথায় তখন একটাই কথা, প্রমাণ করতে হবে। কিন্তু শুধু পড়াশোনা নয়, রাহুল আরেকটা কাজ শুরু করল। সে লক্ষ্য করেছিল, গ্রামের কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পায় না, মধ্যস্থবর্তীরা মাঝখান থেকে লাভ নিয়ে নেয়। রাহুল ভাবল, এটা বদলাতে হবে। রাহুল শুরু করল একটা উদ্যোগ, গ্রামের কৃষকদের একত্রিত করল, একটা ছোট্ট কোঅপারেটিভ সোসাইটি তৈরি করল। বলল, আমরা সবাই মিলে সরাসরি বাজারে বিক্রি করব, মধ্যস্থবর্তী থাকবে না। শুরুতে অনেকে হাসল, কেউ বলল, এই ছেলে পারবে না, কেউ বলল, এরা আগেও এরকম করেছে, হয়নি। কিন্তু রাহুল থামল না। প্রথম মাসে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরই শুরু হলো সমস্যা। স্থানীয় মধ্যস্থবর্তীরা রাহুলের বিরুদ্ধে লাগল। তারা গ্রামের কিছু মানুষকে বোঝালো, এই ছেলের কথায় চলো না, ঠকবে। কিছু কৃষক ভয় পেয়ে সরে গেল। একদিন রাহুলের ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হলো, সব পুড়ে ছাই। রাহুল সেই পোড়া ধানের মাঠে দাঁড়ালো, চোখ ভিজে উঠল, কিন্তু পিছিয়ে যাওয়া নয়। রাহুল বলল, এই পোড়া মাটিতেই আবার বীজ বোনা হবে। রাহুল তখন একটা সিদ্ধান্ত নিল। সে কলকাতায় গেল, একটা কৃষি সহায়তা সংস্থার অফিসে গেল, বলল, আমি গ্রামের কৃষকদের জন্য কিছু করতে চাই, আমাকে সাহায্য করুন। সেই সংস্থার কর্মকর্তারা রাহুলের কথা শুনলেন, অবাক হলেন। একজন বললেন, তুমি এত কম বয়সে এত সব কিভাবে ভাবছ? রাহুল বলল, বয়স না, ইচ্ছাটা দেখুন। সংস্থাটি রাহুলকে একটি ছোট প্রকল্পের জন্য সহায়তা দিল, কিছু প্রশিক্ষণ দিল, আধুনিক কৃষি পদ্ধতি শিখল, জৈব চাষ শিখল, বাজারজাতকরণ শিখল, ইন্টারনেট ব্যবহার করা শিখল, অনলাইনে কিভাবে পণ্য বিক্রি করতে হয়। রাহুল যেন একটা নতুন দুনিয়া আবিষ্কার করল। গ্রামে ফিরে সে আবার শুরু করল, এবার আরও পরিকল্পিতভাবে। 50 জন কৃষককে একত্রিত করল, প্রত্যেককে জৈব চাষ শেখালো, অনলাইন প্ল্যাটফর্মে তাদের পণ্য বিক্রির ব্যবস্থা করল, কলকাতার বড় বড় দোকানের সাথে চুক্তি করল, সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করল। ফলাফল, প্রথম 3 মাসেই কৃষকদের আয় বাড়ল 50%। যে কৃষক আগে মাসে 5,000 টাকা পেত, সে এখন পাচ্ছে 7 থেকে 8,000 টাকা।
গ্রামের মানুষেরা এবার বিশ্বাস করতে শুরু করলো। একে একে আরও কৃষক যোগ দিল। 50 থেকে 100, 100 থেকে 200। কাঁঠালপাড়া গ্রামে একটা বিপ্লব শুরু হয়ে গেল। এরই মাঝে রাহুলের পড়াশোনাও চলছিল। মাধ্যমিক পরীক্ষা দিল, পাশ করলো। তারপর উচ্চ মাধ্যমিক, পাশ করলো। তারপর ভর্তি হলো কলকাতার একটি কলেজে, পার্ট টাইম। কৃষি বিজ্ঞানে স্নাতক করার চেষ্টা শুরু করল। দিনে গ্রামে কাজ, রাতে পড়া, সপ্তাহান্তে কলকাতায় ক্লাস। শরীর ক্লান্ত থাকত, কিন্তু মন ছিল অদম্য। একদিন কলেজের এক প্রফেসর রাহুলকে জিজ্ঞেস করলেন, তুমি এত কষ্ট করছো কেন, এত বয়সে পড়াশোনা? রাহুল হাসল, বলল, স্যার, কেউ একজন বলেছিল আমি অশিক্ষিত। আমি প্রমাণ করতে চাই যে শিক্ষার মানে শুধু ডিগ্রি নয়, কিন্তু তারপরেও ডিগ্রিটাও নেব। প্রফেসর হাসলেন, বললেন, তুমি এগিয়ে যাও। রাহুলের কোঅপারেটিভ সোসাইটির নাম ছিল মাটির কথা। এই নামটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগল, মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। একটি কৃষি পত্রিকায় রাহুলের গল্প ছাপা হল, তারপর একটি বাংলা দৈনিকে, তারপর একটি টেলিভিশন চ্যানেল এসে রাহুলের সাক্ষাৎকার নিল। সেই সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞেস করলেন, রাহুল বাবু, আপনি মাত্র ক্লাস 8 পাস থেকে শুরু করে এত দূর এলেন কিভাবে? রাহুল শান্ত গলায় বলল, জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি কষ্ট থেকে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনার অনুপ্রেরণা কে? রাহুল একটু থামল, তারপর বলল, যে মানুষটা আমাকে অশিক্ষিত বলেছিল সেই সাক্ষাৎকার ভাইরাল হল। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ শেয়ার করল, মন্তব্য আসতে লাগলো, এই ছেলে অসাধারণ, এটাই আসল শিক্ষা, রাহুল তুমি আমাদের গর্ব। এরপর এলো সরকারের নজর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ রাহুলের মাটির কথা প্রকল্পকে রাজ্যব্যাপী মডেল হিসেবে গ্রহণ করতে চাইলেন। সরকারের একটি টিম এলো, কথা বলল, তারপর ঘোষণা হলো রাহুলের মডেলকে পুরো পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে প্রয়োগ করা হবে। রাহুলকে একটি সরকারি কৃষি উপদেষ্টা কমিটিতে সদস্য করা হলো। সেই বছর রাহুল একটি পুরস্কার পেল, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপ্লব পুরস্কার। অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী নিজে তার হাতে পুরস্কার তুলে দিলেন, বললেন, রাহুল মণ্ডল প্রমাণ করেছেন যে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে কোনো বাধাই বাধা নয়। হাজার হাজার মানুষের করতালিতে সেই হলঘর কাঁপছিল। রাহুল মঞ্চে দাঁড়িয়ে, হাতে পুরস্কার, চোখে জল। মনে পড়ছিল সেই বৃষ্টির রাতের কথা, সেই ডিভোর্স পেপারে সই করার কথা, সেই একটা শব্দের কথা, অশিক্ষিত। আর এই পুরো সময়টাই নন্দিনী কি করছিল? নন্দিনী তখনও তার এসটিএম পদে কাজ করছিল। দিন কাটছিল, কিন্তু মনের ভেতরে একটা শূন্যতা। কেউ ছিল না কাছে। অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরলে নিস্তব্ধ ঘর। কেউ চা বানিয়ে দেয় না, কেউ জিজ্ঞেস করে না ক্লান্ত লাগছে, বিশ্রাম নাও। একদিন সন্ধ্যায় নন্দিনী টেলিভিশন চালানো। একটা চ্যানেলে তখন চলছে একটি সাক্ষাৎকার। পর্দায় একজন মানুষ, পরিচিত মুখ। নন্দিনী থমকে গেল। এটা রাহুল, তার রাহুল, যাকে সে অশিক্ষিত বলে ডিভোর্স দিয়েছিল। সে এখন টেলিভিশনে। সে বলছে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি কষ্ট থেকে। নন্দিনীর হাত থেকে রিমোট পড়ে গেল। সে বসে রইল, টেলিভিশনে রাহুলের কথা শুনতে লাগলো। রাহুলের সেই শান্ত গলা, সেই একই কথা বলার ধরন, কিন্তু কতটা বদলে গেছে সে। পরের দিন নন্দিনী পড়ল একটি সংবাদপত্রে, ক্লাস 8 পাস কৃষক রাহুল মণ্ডল পেল রাজ্য সরকারের কৃষি বিপ্লব পুরস্কার। 200-রও বেশি কৃষক পরিবারের জীবন বদলে দিয়েছেন তিনি। নন্দিনী পেপারটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ বসে রইল, তারপর তার চোখ ভিজে উঠল। নন্দিনী মনে করল সেই রাতে রাহুলের যাত্রা থামেনি, বরং আরও এগিয়ে গেছে। মাটির কথা সংস্থা এখন শুধু মুর্শিদাবাদে নেই, পশ্চিমবঙ্গের 12টি জেলায় তাদের কার্যক্রম চলছে। 5000-এরও বেশি কৃষক পরিবার এই সংস্থার সাথে যুক্ত। তাদের পণ্য এখন শুধু পশ্চিমবঙ্গে নয়, দিল্লি, মুম্বাই, চেন্নাই পর্যন্ত যাচ্ছে, এমনকি বিদেশেও রপ্তানি শুরু হয়েছে। এই সময় রাহুল তার স্নাতকও সম্পন্ন করল, কৃষি বিজ্ঞানে ডিগ্রি পেল, তারপর ভর্তি হল পোস্ট গ্র্যাজুয়েশনে। শুধু তাই নয়, সে এখন গ্রামের বাচ্চাদের জন্য একটি স্কুল খুলেছে, বিনামূল্যে পড়াশোনা। নাম রেখেছে আলোর পথ স্কুল। রাহুল নিজেই সেখানে মাঝে মাঝে পড়ায়, বাচ্চাদের বলে, স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো। কেন্দ্র সরকারও রাহুলের কাজের স্বীকৃতি দিল। জাতীয় কৃষি পুরস্কারে মনোনীত হল রাহুলের নাম। দিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাহুলকে পুরস্কৃত করলেন। বললেন, রাহুল মণ্ডল প্রমাণ করেছেন যে ভারতের গ্রামীণ যুবকরা যদি সুযোগ পায় তারা দেশ বদলে দিতে পারে। কিন্তু রাহুলের সবচেয়ে বড় পুরস্কার পেল সেদিন, যেদিন তার মা সুমিত্রা দেবী তার মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই আমাদের মাথা উঁচু করে দিলি। রাহুল মায়ের হাত দুটো হাতে নিল, বলল, মা, তুমি যেদিন সেই বৃষ্টির রাতে আমাকে বুকে নিয়েছিলে, সেই দিনই আমি ঠিক করেছিলাম, এই মায়ের জন্য হলেও কিছু একটা করতে হবে। নন্দিনী এরপর অনেকবার রাহুলের সাথে কথা বলেছে, ক্ষমা চেয়েছে,
রাহুল সব সময় শান্তভাবে কথা বলেছে, কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। একদিন নন্দিনী বলল, রাহুল, আমি কি তোমার জীবনে আবার আসতে পারি? রাহুল অনেকক্ষণ চুপ রইল, তারপর বলল, নন্দিনী, আমি তোমাকে ভালোবাসতাম, এটা সত্যি, কিন্তু যে মানুষটার সাথে তুমি ছিলে সেই রাহুল আর নেই। এখন আমি অন্য একজন রাহুল, এবং আমার জীবনে এখন অন্য একটা লক্ষ্য আছে। নন্দিনী বলল, কি লক্ষ্য? রাহুল বলল, এই দেশের গ্রামের মানুষগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া, যাদের কেউ নেই তাদের পাশে থাকা। নন্দিনী ফোন রাখল, বসে রইল। মনে হলো সে অনেক বড় একটা কিছু হারিয়েছে, শুধু একটা মানুষকে নয়, একটা মূল্যবোধকে, একটা উপলব্ধিকে। পরে নন্দিনী নিজেও বদলে গেল। সে তার এসডিএম পদে থেকে এখন গ্রামের উন্নয়নের কাজ করে। রাহুলের মডেল দেখে অনুপ্রাণিত হয়ে সে তার এলাকায় কৃষকদের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে। একদিন একটি সরকারি সভায় দুজনের দেখা হলো। রাহুল সেখানে কৃষি উপদেষ্টা হিসেবে এসেছে, নন্দিনী এসডিএম হিসেবে। দুজনের চোখে চোখ পড়ল, একটা নিঃশব্দ মুহূর্ত। তারপর দুজনেই হাসল। পুরনো কষ্ট নয়, সেটা ছিল পারস্পরিক সম্মানের হাসি। এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক রাহুলকে জিজ্ঞেস করলেন, রাহুলদা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? রাহুল একটু ভাবল, তারপর বলল, বন্ধু, মানুষকে কখনো তার সার্টিফিকেট দিয়ে বিচার করো না, মানুষকে বিচার করো তার কাজ দিয়ে, তার মন দিয়ে। আমি ক্লাস 8 পাস ছিলাম, কিন্তু আমার স্বপ্ন ছিল লক্ষ মানুষের মতো। অপমান আমাকে ভেঙে দেয়নি, অপমান আমাকে গড়ে দিয়েছে। যারা আমাকে অশিক্ষিত বলেছিল তারা আসলে আমার সবচেয়ে বড় উপকার করেছে, কারণ তাদের কথা শুনেই আমি জেদ ধরেছিলাম, এবং সেই জেদটাই আমার সবচেয়ে বড় শক্তি। আরেকবার একটি স্কুলে বক্তৃতা দিতে গিয়ে রাহুল বলেছিল, বাচ্চারা, তোমাদের পরিবার হয়তো গরিব, তোমাদের বাবা মা হয়তো পড়াশোনা করেনি, তোমাদের গ্রামে হয়তো বড় স্কুল নেই, কিন্তু জানো কি, ঈশ্বর সবাইকে একটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির কোনো দাম লাগে না, এটার জন্য কোনো সার্টিফিকেট লাগে না, শুধু লাগে বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস। তোমরা বিশ্বাস রেখো, এগিয়ে যাও, একদিন দুনিয়া তোমাদের চিনবে। আজ রাহুল মণ্ডলের বয়স 32। মাত্র 10 বছরের মধ্যে সে যা করেছে সেটা অনেক বড় বড় পড়াশোনা করা মানুষও করতে পারেনি। মাটির কথা সংস্থায় এখন 50 জন পূর্ণকালীন কর্মী, 5000-এরও বেশি কৃষক পরিবার সরাসরি উপকৃত। বার্ষিক টার্নওভার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আলোর পথ স্কুলে এখন 500-এরও বেশি শিশু বিনামূল্যে পড়াশোনা করছে। রাহুল নিজে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে পিএইচডি করছে। গত বছর একটি জাতীয় পত্রিকা রাহুলকে তাদের বছরের সেরা পরিবর্তনকারীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি আন্তর্জাতিক কৃষি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করতে জেনেভায় গিয়েছে রাহুল। মঞ্চে দাঁড়িয়ে বলেছে, ভারতের গ্রামীণ কৃষকরা যদি প্রযুক্তি আর সংগঠনের সাথে যুক্ত হয়, তারা বিশ্বকে বদলে দিতে পারে। হাজারো বিদেশি প্রতিনিধি উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছে। এই রাহুল সেই রাহুল যে একদিন বৃষ্টির রাতে একা ভিজতে ভিজতে গ্রামে ফিরে গিয়েছিল, যাকে অশিক্ষিত বলা হয়েছিল, যার ডিভোর্স হয়েছিল। সেই রাহুল আজ হাজার হাজার মানুষের জীবন বদলে দিচ্ছে। বন্ধুরা, এই গল্পটা শুনে হয়তো অনেকে ভাবছেন, এটা কি শুধু একটা সিনেমার গল্প? না, এই গল্পের মূলে আছে সত্যি। হয়তো হুবহু এইভাবে ঘটেনি, কিন্তু এই দেশে, এই বাংলায়, এই মাটিতে এমন হাজারো রাহুল আছে, যাদের কেউ অশিক্ষিত বলে তুচ্ছ করেছে, যাদের কেউ অযোগ্য বলে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তারা থামেনি, তারা এগিয়ে গেছে, এবং একদিন দুনিয়া তাদের চিনেছে। রাহুলের গল্প থেকে আমরা কি শিখলাম? মানুষের মূল্য তার সার্টিফিকেটে নয়, তার মনে, তার কাজে, তার চরিত্রে। অপমান যদি সঠিকভাবে নেওয়া যায়, সেটা শক্তি হয়ে যায়। ভেঙে পড়া নয়, গড়ে ওঠাই হলো আসল উত্তর। যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতে শুরু করা যায়। রাহুল 22 বছরে ক্লাস 8 পাস ছিল, কিন্তু সে থামেনি। নিজের শিকড়কে ভুলা না। রাহুল বড় হয়েছে, কিন্তু গ্রামকে ভুলেনি, সেই মাটিকে ভুলেনি, সেই মানুষগুলোকে ভুলেনি। সাফল্যের প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো নিজেকে প্রমাণ করা। রাগ না করে, ঘৃণা না করে, শুধু কাজ করা। নন্দিনী যেদিন অশিক্ষিত শব্দটা বলেছিল, সেদিন সে বুঝতে পারেনি যে সে কতটা ভুল ছিল। কারণ শিক্ষার সবচেয়ে গভীর রূপ সেটা বইয়ে নেই, সেটা আছে জীবনে, সেটা আছে সংগ্রামে, সেটা আছে মানুষের মুখের হাসিতে। রাহুল সেই শিক্ষা পেয়েছিল, সেই শিক্ষাই তাকে মহান করেছে। বন্ধুরা,
আপনাদের জীবনেও হয়তো কেউ আছে যে আপনাকে ছোট করেছে, যে বলেছে তুমি পারবে না, যে বলেছে তুমি অযোগ্য। সেই মানুষটাকে রাগ করবেন না, বরং তার কথাকে আপনার জ্বালানি বানান এবং একদিন এমন কিছু করুন যেদিন সে পিছন ফিরে তাকাবে এবং বুঝবে সে যাকে ছোট করেছিল সে আসলে ছিল অনেক অনেক বড়। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু রাহুলের যাত্রা এখনও চলছে এবং আপনাদের যাত্রাও। যদি আজকের এই গল্পটা আপনার মনে কোনো স্পর্শ করে থাকে, যদি মনে হয়ে থাকে এই গল্পটা আপনার কাজে আসতে পারে, তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে অনুপ্রাণিত হয়ে উঠবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতিদিন আমরা এই রকম অসাধারণ মানুষের গল্প নিয়ে আসি। কমেন্টে জানান রাহুলের গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমরা আপনার মতামতের অপেক্ষায় থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বপ্ন দেখতে থাকুন, কারণ স্বপ্নই একদিন বাস্তব হয়। ধন্যবাদ। শিক্ষার সবচেয়ে বড় রূপ হল জীবন থেকে শেখা, এবং সবচেয়ে বড় সাফল্য হল যারা বিশ্বাস করেনি তাদের ভুল প্রমাণ করা। রাহুল মণ্ডলের অনুপ্রেরণায়।